গৌতম আগরওয়াল একজন কোটিপতি মানুষ, যার সাথে মানুষ মিলতে পারার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। তার বিয়ে এক ধনী পরিবারের মেয়ে অনন্যার সাথে হয়ে যায়। গৌতমের শ্বশুরবাড়ির লোকেরা তাকে ঘর জামাই রেখে দেয়। তারা এটা জানত না যে গৌতম কোনো গরিব নয়, বরং একজন কোটিপতি মানুষ। তারা তাকে ঘরের জামাই নয়, বরং ঘরের চাকর বলে মনে করত। অনন্যা ছিল অত্যন্ত বদমেজাজি এবং অহংকারী মেয়ে। সে গৌতমকে তার কাছে আসতেও দিত না। তাকে ভালোবাসার পরিবর্তে তার থেকে ঝাড়ু পোছা করাতো এবং এমনকি টয়লেটও পরিষ্কার করাতো। কিন্তু কেন একজন কোটিপতি মানুষ সাধারণ মানুষ সেজে বিয়ে করল এবং এত কিছু হওয়ার পরেও সে কিছু করল না? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্নই ঘুরছে। তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে বুঝে নিই। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যে ভিডিওটি আগেই একটা লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে আপনি এই রোমাঞ্চে ভরা ভিডিওর আবেগে হারিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন, যার জন্য আমাদের খুবই দুঃখ হবে। এমন দুঃখ যেন আমাদের 10 দিনের ভিডিও বানানোর পরিশ্রম জলে চলে গেল। এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনারা আমাদের এই ভিডিওটা কোথা থেকে দেখছেন। চলুন বিনা দেরিতে এই গল্পের রোমাঞ্চকর যাত্রা শুরু করি। মুম্বাইয়ের সবচেয়ে উঁচু ভবন ওবেরয় টাওয়ার্সের পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে 29 বছর বয়সী গৌতম ওবেরয় শহরের ঝলমলে আলো দেখছিল। তার হাতে ছিল কোটি টাকার ওয়াইনের গ্লাস। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। গৌতম ছিল ভারতের সবচেয়ে কম বয়সী কোটিপতি। তার কাছে ছিল প্রাইভেট জেট, সারা বিশ্বে ভিলা এবং এত টাকা যে সে যা চাইতো কিনতে পারত। কিন্তু একটা জিনিস ছিল যা কেনা যায় না: সত্যিকারের ভালোবাসা। গৌতম তার জীবনে অনেক মেয়ে রেখেছে, কিন্তু সবাই তার সম্পত্তির প্রতি আকৃষ্ট হতো। কেউ তার অবিরয় উপনামকে ভালোবাসত, কেউ তার ব্যাংক ব্যালেন্সকে। তাকে এমন একজন জীবনসঙ্গী চাইত যে গৌতম নামের মানুষটাকে ভালোবাসবে, তার প্রতিপত্তিকে নয়। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। সে তার বিশ্বস্ত পিএ এবং বন্ধু সুরেশকে ডেকে বলল, সুরেশ, আমার বিয়ের জন্য মেয়ে দেখো, কিন্তু আমার পরিচয় প্রকাশ পাবে না। আমি একজন সাধারণ মানুষ সেজে বিয়ে করব। সুরেশ অবাক হয়ে গেল। স্যার, এটা খুব বড় ঝুঁকি। যদি কেউ জেনে ফেলে তাহলে কি হবে জানি না। আমার প্রোফাইল একজন সাধারণ ক্লার্কের মতো বানাও, যার বেতন মাসে মাত্র 15,000 টাকা। আমি দেখতে চাই কোনো মেয়ে কি আমার গরিবিতেও আমার সঙ্গ দিতে পারে। অনেক খোঁজার পর সুরেশ একটা প্রস্তাব নিয়ে এলো। এটা ছিল শহরের এক ধনী এবং অহংকারী ব্যবসায়ী মিস্টার সেঠির মেয়ে অনন্যার। মিস্টার সেঠি তার মেয়ের জেদ এবং বদমেজাজি স্বভাবে বিরক্ত ছিলেন। অনন্যা ছিল 24 বছরের অত্যন্ত সুন্দরী, কিন্তু ঠিক ততটাই খারাপ মনের এবং অহংকারী মেয়ে। তার মনে হতো পৃথিবী তার পায়ের জুতো। মিস্টার সেঠি চাইতেন অনন্যার বিয়ে এমন একটা ছেলের সাথে হোক যে তাদের ঘরে ঘর জামাই হয়ে থাকবে। কারণ অনন্যা তার বাড়ি ছাড়তে রাজি ছিল না এবং কোনো ধনী ছেলের সামনে নতও হতে রাজি ছিল না। গৌতমের এই চ্যালেঞ্জটা ভালো লাগল। সে ভাবল হয়তো সে অনন্যার মন বদলাতে পারবে। সে একটা সাধারণ প্যান্ট শার্ট পরে, পুরনো চপ্পল এবং এলোমেলো চুল নিয়ে সিটি ভিলায় পৌঁছল। ভিলায় পা রাখতেই অনন্যার তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। সে তার ঝিয়ের ওপর চেঁচাচ্ছিল, তোকে দেখতে পায় না? এই ড্রেসটা 500 টাকার, তুই ঠিকমতো ইস্ত্রি করিসনি, বেরো আমার চোখের সামনে থেকে। অনন্যা ড্রেসটা ঝিয়ের মুখে ছুঁড়ে মারল। গৌতম সব দেখল, কিন্তু সে চুপ করে রইল। যখন সে মিস্টার সেঠির সাথে দেখা করল, সেঠি তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণা ভরা চোখে দেখল। তো তুমিই গৌতম? 15,000 টাকার চাকরি করো এবং আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছ? সেঠি হাসলেন। দেখো ছেলে, আমার শুধু এমন একটা জামাই চাই যে আমার মেয়ের প্রতিটি কথা মানবে এবং আমার ঘরে থাকবে। আমার মেয়ের একটা স্বামীর নয়, একটা স্থায়ী গোলামের দরকার, মানে একটা আজ্ঞাকারী সঙ্গীর। যদি তুমি তোমার সম্মান একপাশে রেখে আমার শর্তে চলতে পারো, তাহলে এই বিয়ে হতে পারে। গৌতম তাদের শর্ত মেনে নিল। তাকে মনে হল বিয়ের পর তার ভালোবাসা অনন্যার পাথরের মন গলিয়ে দেবে। বিয়ে খুব সাদামাটাভাবে ঘরেই হল, কোনো ব্যান্ড বাজনা নেই। অনন্যা বিয়ের পুরো সময় গৌতমের দিকে তাকালই না। তার কাছে এই বিয়ে ছিল শুধু বাবার সম্পত্তিতে অংশ পাওয়ার একটা উপায়, কারণ তার বাবা শর্ত রেখেছিলেন যে বিয়ের পরই তাকে ক্রেডিট কার্ড ফিরে পাবে। বিয়ের পর গৌতম তার জিনিসপত্র নিয়ে সেঠি ভিলায় চলে এলো। যেই সে অনন্যার ঘরে ঢুকল, তার স্বাগত হল না নতুন বরের মতো, বরং একটা চাকরের মতো। অনন্যা সোফায় পা ছড়িয়ে বসেছিল, হাতে ফোন। গৌতমকে ভিতরে আসতে দেখে সে নাক সিটকাল। দাঁড়া ওখানেই, সে হাত দেখিয়ে থামাল।
তোমার ওই নোংরা চপ্পলগুলো ঘরের বাইরে খুলে রাখো। এটা আমার ঘর, কোনো ধর্মশালা নয়। গৌতম চুপচাপ বাইরে চপ্পল খুলে ভিতরে এলো। অনন্যা, আমি জানি আমরা একে অপরকে চিনি না, কিন্তু শাট আপ! অনন্যা চেঁচিয়ে উঠল। দেখো, তোমার মাথায় কোনো ভুল ধারণা পুষে রেখো না। আমি তোমাকে বিয়ে করেছি শুধু ড্যাডের কথায়। তুমি আমার কাছে স্বামী নও, তুমি শুধু একটা প্রয়োজন। তোমার আওকাত আমার চাকরদের থেকেও কম, কারণ তাদের তো আমি বেতন দিই। তোমাকে তো শুধু এখানে থাকার জায়গা দেওয়া হচ্ছে। গৌতমের মন ভেঙে গেল, কিন্তু সে ধৈর্য হারাল না। আমি তোমার স্বামী অনন্যা, চাকর নই। অনন্যা উঠে তার কাছে এলো, তার চোখে ছিল নিষ্ঠুরতা। স্বামী, তুমি আয়নায় তোমার চেহারা দেখেছ? তোমার মতো লোকেরা আমার স্যান্ডেল পরিষ্কার করার যোগ্য। এবং হ্যাঁ, আজ থেকে সেটাই তোমার কাজ। সে কোনায় পড়ে থাকা নোংরা জুতোর স্তূপের দিকে ইশারা করল। ওসব স্যান্ডেল পরিষ্কার করো এবং র্যাকে সাজিয়ে রাখো। এবং সাবধান, বিছানায় শোয়ার কথা ভেবো না। তোমার জায়গা ওখানে। সে মেঝেতে বিছানো একটা পাতলা মাদুরের দিকে ইশারা করল। গৌতম গভীর নিঃশ্বাস নিল। সে ভাবল, এখনও তো শুরু, আমাকে ধৈর্য ধরতে হবে। সেই রাতে দেশের সবচেয়ে বড় কোটিপতি, যার একটা ইশারায় পৃথিবী কাঁপতে পারত, সে তার স্ত্রীর ঘরে মেঝেতে শুয়ে রইল। অশ্রু এবং অপমান গিলে পরের সকাল গৌতমের জন্য আরও খারাপ হতে চলেছে। সকাল 6টায় তার মুখে জলের ঝাপটা পড়ল। অনন্যা সামনে দাঁড়িয়ে, ওঠো আলসে কোথাকার, ঘরের চাকররা আসার আগে তোমাকে কাজ করতে হবে। কি কাজ? গৌতম ঘুম চোখে জিজ্ঞাসা করল। ঘরে পোঁছা দেওয়ার লোকটা আজ আসেনি। এই নাও বালতি আর পোছা, পুরো হল এবং আমার ঘরের মেঝে চকচক করতে হবে। এবং হ্যাঁ, যদি একটাও দাগ থাকে তাহলে সকালের খাবার ভুলে যেও। গৌতম অবাক হয়ে গেল। অনন্যা, আমি এখানে সম্মান নিয়ে এসেছি, পোঁছা দেওয়ার জন্য নয়। ঠিক তখনই সেখানে অনন্যার মা মিসেস সাবিতা এলেন। তিনি অনন্যার থেকেও 2 পা এগিয়েছিলেন। কি হয়েছে জামাইজি? মাগনার রুটি খেতে হবে? আমার স্বামী তোমাকে ঘর জামাই রেখেছেন যাতে তুমি কাজে লাগো। যদি এখানে থাকতে হয় তাহলে যা বলা হয় তাই করো, নইলে এখনই ধাক্কা মেরে বাইরে ফেলে দেব, তারপর রাস্তায় ভিক্ষে করতে থাকো। গৌতমের ভিতরের আত্মসম্মান চিৎকার করছিল যে সে এখনই তার আসল পরিচয় বলে দিক এবং তাদের বলতি বন্ধ করে দিক, কিন্তু সে নিজেকে থামালো। সে দেখতে চাইতো মানুষের মানবতা কতটা নিচে নামতে পারে। সে চুপচাপ বালতি তুলে নিল এবং হাঁটুতে ভর দিয়ে মেঝেতে পোছা দিতে লাগল। অনন্যা সোফায় বসে তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলছিল এবং হাসছিল। হ্যাঁ ইয়ার, ড্যাড একটা মাগনার চাকর রেখেছে। স্বামী? আরে না, ওটা তো শুধু নামের জন্য। এখন দেখ, ও আমার পায়ের নিচে পরিষ্কার করছে। সে ইচ্ছে করে নোংরা স্যান্ডেল পরা পা রাখল যেখানে গৌতম এইমাত্র পরিষ্কার করেছে। ও সরি, অনন্যা ভুয়ো হাসি দিয়ে। আবার পরিষ্কার করো এটা এবং ভালো করে ঘষো। গৌতম দাঁত কিরমির করল। তার কোটিপতির হাত, যে শুধু কোটি টাকার চেক সই করেছে, আজ তার স্ত্রীর তাচ্ছিল্যের মাঝে নোংরা মেঝে ঘষছে। দুপুর হতে না হতে তাকে আরেকটা আদেশ এলো ঘরের টয়লেট পরিষ্কার করার। শোনো, অনন্যা নাক চেপে রুমাল রেখে বলল, গেস্ট রুমের টয়লেটটা নোংরা, ঝাড়ুদার ছুটিতে, যা ওটা পরিষ্কার করো। আমার সন্ধ্যের পার্টির জন্য ওটা একদম চকচকে চাই। অনন্যা, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। গৌতমের গলায় একটু কঠোরতা এলো। বেশি? অনন্যার মা মাঝখানে বাধা দিয়ে বললেন, তোমার অওকাত 2 কোটির নয় এবং নখরা নবাবের মতো। যদি এখনই ওটা পরিষ্কার না করো তাহলে আজ রাতের খাবারও পাবে না। চলো যাও। গৌতম বাথরুমে গেল। তার চোখে এখন জল জমেছিল। অপমানের আগুন তাকে ভিতরে ভিতরে পোড়াচ্ছিল। সে ব্রাশ তুলে টয়লেট পরিষ্কার করতে লাগল। তাকে মনে পড়ল কিভাবে তার কোম্পানিতে হাজার হাজার লোক তার একটা অর্ডারের অপেক্ষায় থাকে, এবং এখানে সে তার শ্বশুরবাড়িতে একটা জন্তুর থেকেও খারাপ জীবনযাপন করছে। সন্ধ্যায় অনন্যার বন্ধুদের পার্টি ছিল। গৌতমের আশা ছিল হয়তো এখন তাকে বিশ্রাম মিলবে, কিন্তু সে জানত না যে রাত এখনও বাকি এবং অপমানের সবচেয়ে বড় তামাশা এখনও বাকি। অনন্যা তাকে ওয়েটারের পোশাক পরার হুকুম দিল যাতে সে তার ধনী বন্ধুদের সামনে ড্রিঙ্কস পরিবেশন করতে পারে। গৌতম আয়নায় তার ওয়েটারের ইউনিফর্ম দেখছিল এবং তার ছায়া তাকে প্রশ্ন করছিল, এটা কি ভালোবাসার পরীক্ষা নাকি আত্মসম্মানের হত্যা? সেঠি ভিলার সেই সন্ধ্যা ঝলমলে আলো এবং দামি পারফিউমের সুবাসে ভরা ছিল। শহরের ধনী যুবকরা, অনন্যার বন্ধু এবং তার বাবার ব্যবসায়িক পার্টনাররা সেখানে উপস্থিত ছিল। সঙ্গীত বাজছিল এবং ওয়েটাররা রূপোর ট্রেতে শ্যাম্পেন এবং স্ন্যাক্স পরিবেশন করছিল। তাদেরই মাঝে একটা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরা, হাতে ড্রিঙ্কসের ট্রে ধরে গৌতম দাঁড়িয়েছিল। তার চোখ নিচু ছিল, কিন্তু তার কান প্রতিটি তাচ্ছিল্য শুনছিল। অনন্যা একটা অত্যন্ত দামি লাল গাউন পরেছিল এবং সে পার্টির প্রাণ হয়ে উঠেছিল। সে তার বন্ধুদের একটা দলের মাঝে দাঁড়িয়েছিল। এই অনন্যা, তোর সেই চ্যারিটি করা স্বামী কোথায়? তার এক বন্ধু রাহুল মজা করে জিজ্ঞাসা করল। শুনেছি তুই কোনো রাস্তার লোকের সাথে বিয়ে করেছিস? অনন্যা জিওরে হাসল। তার হাসিতে ছিল নিষ্ঠুরতা। আরে, ও স্বামী নয়, আমার ড্যাডের নতুন প্রজেক্ট। দেখতে চাস? ওই এধরায়,
অনন্যা চুটকি বাজিয়ে গৌতমকে ডাকল। গৌতম ভারী পায়ে সেখানে পৌঁছল। তার হাতে ভর্তি ট্রে ছিল। জি, সে ধীরে বলল। বন্ধুরা, আমার স্বামী গৌতমের সাথে পরিচয় করিয়ে দিই। অনন্যা নাটক করে তার পরিচয় দিল। এবং গৌতম, আমার বন্ধুদের ড্রিঙ্কস দাও, তাড়াতাড়ি, রাহুলের গ্লাস খালি। গৌতম চুপচাপ রাহুলের দিকে ট্রে বাড়াল। রাহুল ইচ্ছে করে ট্রের নিচ থেকে ধাক্কা দিল। ছাপাক, দুটো গ্লাস পড়ে গেল এবং ওয়াইন রাহুলের জুতোয় পড়ল। অন্ধ নাকি বোকাচোদা? রাহুল চেঁচিয়ে উঠল। আমার 2 লাখ টাকার জুতো নষ্ট করে দিলি। অনন্যার মুখ রাগে লাল হয়ে গেল। সে এগিয়ে এসে কিছু না ভেবে গৌতমের গালে একটা জোরে চড় কষাল। ছাটাক। পার্টিতে হঠাৎ নিস্তব্ধতা নেমে গেল। সঙ্গীত থেমে গেল। সবাই তাদের দিকে তাকাতে লাগল। 2 কোটির অনুষ, অনন্যা চিৎকার করল। তোকে কাজও করতে পারে না, আমার অতিথিদের অপমান করিস? ঝুঁকে রাহুলের জুতো পরিষ্কার কর এখনই। গৌতমের গাল জ্বলছিল, কিন্তু তার থেকে বেশি তার আত্মসম্মান জ্বলছিল। সে অনন্যার চোখে তাকালো। সেখানে লজ্জা নয়, টাকার নেশা দেখতে পেল। অনন্যা, আমি ওয়েটার হতে পারি, কিন্তু কারো পায়ে পড়ব না। গৌতম প্রথমবার গলা উঁচু করল। জীব লড়াস? মিস্টার শেঠি ভিড় ঠেলে এলেন। তিনি গৌতমের কলার ধরলেন। তোকে রাস্তা থেকে তুলে মহলে আশ্রয় দিয়েছি, এবং তুই আমার মেয়ের উপর গলা তুলিস? যদি আজ জুতো পরিষ্কার না করিস, তাহলে এক্ষুনি ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। গৌতম এক মুহূর্তের জন্য মুষ্টি বাঁধল। তাকে শুধু একটা ফোন করতে হতো, এবং এই পুরো ভিলা, এই পার্টি, এই অহংকার সব মাটিতে মিশে যেত। কিন্তু সে নিজেকে থামালো। তাকে এই খেলার শেষ দেখতে হতো। সে ধীরে নিচে ঝুঁকল, রুমাল বের করে রাহুলের জুতো মুছতে লাগল। পুরো হল হাসতে লাগল। অনন্যা গর্বে হাসছিল, কিন্তু ভিড়ে একজন এমন ছিল যে হাসছিল না। সে ছিল বিক্রম খুরানা, শহরের আরেক বড় ব্যবসায়ী এবং গৌতম ওবেরয়ের পুরনো প্রতিদ্বন্দ্বী। বিক্রম তার ড্রিঙ্ক নিয়ে কোনায় দাঁড়িয়েছিল। তার চোখ গৌতমের উপর স্থির ছিল। সে তার বন্ধুকে ফিসফিস করে বলল, ইয়ার, ওই ওয়েটারটা ঠিক গৌতম ওবেরয়ের মতো লাগছে না? ওই কোটিপতি ওবেরয়। তার বন্ধু হেসে বলল, কি বলছো কি? বিক্রম ওবেরয় এবং ওয়েটার? ওই লোকটা এখন লন্ডন বা প্যারিসে কোনো ডিল সই করছে। এটা তো কোনো গরিব বেচারা যার চেহারা মিলে যাচ্ছে। বিক্রম মাথা নাড়ল। হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছ। ওবেরয় এখানে জুতো পরিষ্কার করতে আসবে কেন? বিক্রম কথা এড়িয়ে গেল, কিন্তু সন্দেহ তার মনে রয়ে গেল। পার্টি গভীর রাতে শেষ হল। গৌতমকে শাস্তি হিসেবে সেই রাতে খাবার দেওয়া হলো না। তাকে স্টোর রুমে বন্ধ করে দেওয়া হলো, যেখানে ইঁদুর এবং আবর্জনার মাঝে সে রাত কাটাল। সে ক্ষুধার্ত ছিল, কিন্তু তার ক্ষুধা এখন খাবারের নয়, ন্যায়ের ছিল। সে অন্ধকারে নিজের সাথে প্রতিজ্ঞা করল, এটা ছিল আমার সহ্যের শেষ রাত। কাল সকালে সূর্য ওঠার সাথে অনন্যার অহংকারের সূর্য ডুবে যাবে। পরের সকালে শেঠি ভিলায় হুলস্থুল পড়ে গেল। মিস্টার শেঠি ফোনে চেঁচাচ্ছিলেন, ঘামে ভিজে। কি মানে আমাদের শেয়ার 70% পড়ে গেছে? তোমরা পাগল হয়ে গেছ? আমার সমস্ত সম্পত্তি দায়ে লাগানো। অনন্যা এবং তার মা ভয়ে হলে এলেন। কি হয়েছে ড্যাড? আমরা ধ্বংস হয়ে গেছি। সেইটি সোফায় ধপ করে বসে পড়লেন। আমার কোম্পানির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের তদন্ত শুরু হয়ে গেছে। ইনভেস্টাররা টাকা ফেরত চাইছে। বাজারে খবর যে ওবেলায় গ্রুপ আমাদের কোম্পানি টেক ওভার করতে চলেছে। যদি তারা টেক ওভার করে, তাহলে আমরা রাস্তায় চলে আসব। আমাদের এখনই গৌতম ওবেরয়ের সাথে দেখা করতে হবে। শুধু তিনি আমাদের বাঁচাতে পারেন। অনন্যা প্রথমবার তার বাবাকে এত ভয় পেতে দেখল। তাহলে চলো না ড্যাড, দেখা করি তার সাথে। এত সহজ নয়। ওই লোক কারো সাথে দেখা করে না। তার পিএ সুরেশ ফোনও তুলছে না। শেঠি মাথা চেপে ধরলেন। ঠিক তখনই গৌতম তার পুরনো কাপড়ে ঝাড়ু হাতে সেখান দিয়ে যাচ্ছিল। সবিতা তার সমস্ত রাগ তার উপর ঝাড়লেন। এসব এই অলক্ষণের আসার পর থেকে হয়েছে। সে গৌতমের দিকে আঙুল তুলে চেঁচালেন, যখন থেকে এই দরিদ্র ঘরে পা রেখেছে, আমাদের ভাগ্য ফুটে গেছে। পানতি এটা। অনন্যার রাগও সপ্তম আকাশে ছিল। সে গৌতমের কাছে গিয়ে তার হাত থেকে ঝাড়ু ছিনিয়ে ফেলে দিল। বেরো এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার মতো ভিখারির জন্য আমার ঘর ধ্বংস হচ্ছে। ড্যাড, এক্ষুনি বের করে দিন এটাকে। গৌতম শান্তভাবে দাঁড়িয়েছিল। তার মুখে একটা রহস্যময় হাসি ছিল। অনন্যা, ভেবে দেখো, আজ যদি আমি এই ঘর থেকে বের হই, তাহলে ফিরে আসব অনেক দামি শর্তে। শর্ত? মিস্টার শেঠি ঘৃণায় থুতু ফেললেন। তোর আওকাত কি শর্ত দেওয়ার? তোর কাছে কি আছে? একটা ফাটা ঝোলা এবং 15,000 টাকার চাকরি? দূর হয়ে যা আমার ঘর থেকে, গেট আউট। গৌতম কিছু বলল না। সে কোনো জিনিস তুলল না, কারোর কাছে অনুনয়ও করল না। সে মূল দরজার দিকে এগোলো। যেতে যেতে সে থামল এবং পিছনে ফিরে বলল, মিস্টার শেঠি, আপনি বলেছিলেন আপনার গৌতম ওবেরয়ের সাথে দেখা করতে হবে।
দোয়া করবেন যখন আপনি তার সাথে দেখা করবেন তখন সে আপনার মেয়ের স্বামীর মতো যেন না হয়ে যায়। পাগল হয়ে গেছে শকে, অনন্যা তাচ্ছিল্য করে বলল এবং দরজা জোরে তার মুখের ওপর বন্ধ করে দিল। গৌতম শেঠি ভিলার গেট থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে রাস্তায় একটা কালো রঙের চকচকে রোলস রয়েস ফ্যান্টম এসে থামল। গাড়ি থেকে স্যুট বুট পরা সুরেশ নেমে দৌড়ে গৌতমের কাছে এলো। গুড মর্নিং স্যার, সুরেশ বলল। মাফ করবেন স্যার, আপনাকে এই কাপড়ে দেখা খুব কষ্টদায়ক। গৌতম গাড়িতে বসতে বসতে তার ফাটা কাপড় দেখল এবং একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল। গাড়ি চালাও সুরেশ। এখন সময় এসেছে সেটি পরিবারকে জানানোর যে তারা কোন চাকরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা কোথায় যাচ্ছি স্যার? সুরেশ জিজ্ঞাসা করল। গৌতমের চোখে একটা ঝিলিক ছিল, সোজা ওবেরয় হেডকোয়ার্টার্সে। এবং হ্যাঁ, শেঠির কোম্পানির টেক ওভারের কাগজপত্র তৈরি করো। আজ দুপুর 12টায় আমি শেঠিকে আমার অফিসে ডাকতে চাই। তাকে বলো গৌতম ওবেরয় তার জন্য অপেক্ষা করছেন। ওদিকে ভিলায় মিস্টার শেঠির ফোন বাজল। এটা সুরেশের ফোন ছিল। শেঠি ভয়ে ফোন তুললেন। হ্যালো, মিস্টার শেঠি। সুরেশের কঠোর গলা শোনা গেল। মিস্টার গৌতম ওবেরয় আপনার সাথে দেখা করতে চান। আজ দুপুর 12টায় আপনার মেয়ে অনন্যাকেও সাথে নিয়ে আসুন। এই মিটিং আপনার কোম্পানির ভবিষ্যতের জন্য। শেঠি খুশিতে লাফ দিলেন। অনন্যা, তৈরি হয়ে নে, ওবেরয় দেখা করতে ডেকেছে। আমাদের ভাগ্য চমকে উঠেছে। তাদের কি জানা ছিল যে তারা নিজেদের ভাগ্য গড়তে নয় বরং নিজেদের ধ্বংসের তামাশা দেখতে যাচ্ছে। ওবেরয় টাওয়ার্সের হেডকোয়ার্টার্স কোনো দুর্গিস থেকে কম ছিল না। কাঁচের আকাশ ছোঁয়া ভবন, যার ভিতরে পা রাখলেই ধনিত্ব এবং ক্ষমতার অনুভূতি হতো। মিস্টার শেঠি, তার স্ত্রী এবং অনন্যা রিসেপশনে দাঁড়িয়েছিলেন। তাদের চোখে ছিল চকচকানি। দেখ অনন্যা, মিস্টার শেঠি তার টাই ঠিক করতে করতে বললেন, এটাকেই বলে আসল ধনিত্ব। যদি ওবেরয় আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে আমরা আবার রাজা হয়ে যাব। এবং হ্যাঁ, ওই চাকর গৌতমের কথা মনেও করো না। ভালোই হয়েছে ওই অলক্ষণেকে বের করে দিয়েছি, নইলে ওই পবিত্র জায়গায় তার ছায়া পড়লেও অশুভ হতো। অনন্যা তার চুল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ড্যাড প্লিজ, আমি ওই ভিখারির নামও শুনতে চাই না। আমি তো এখন শুধু গৌতম ওবেরয়ের সাথে দেখা করতে চাই। শুনেছি সে খুব হ্যান্ডসাম। যদি আমি তাকে পটিয়ে ফেলি তাহলে ভাবো আমার জীবন কেমন হবে। ঠিক তখনই একজন রিসেপশনিস্ট তাদের ইশারা করল। মিস্টার শেঠি, স্যার অপেক্ষা করছেন। 50তম তলা, মেইন কেবিন। লিফট উপরে উঠছিল এবং শেঠি পরিবারের অহংকারও সপ্তম আকাশে ছিল। তারা ভাবছিল কিভাবে ওবেরয়কে নিজেদের কথায় ফাঁসাবে। 50তম তলায় লিফটের দরজা খুলল। সামনে একটা লম্বা করিডর ছিল, যার শেষে একটা বিশাল দরজা। সুরেশ সেখানে দাঁড়িয়েছিল। আসুন স্যার, ভিতরে আছেন। সুরেশ দরজা খুলল। ভিতরের দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো ঘরটা শহরের উপর ভাসছে মনে হচ্ছিল। মাঝে একটা বিশাল শিশমের টেবিল ছিল এবং তার পিছনে একটা উঁচু ব্যাকের চেয়ার। চেয়ারটা জানালার দিকে ঘুরেছিল, তাই যে বসে আছে তাকে দেখা যাচ্ছিল না। মিস্টার শেঠি গলা পরিষ্কার করলেন। গুড আফটারনুন মিস্টার ওবেরয়, আমি শেঠি ইন্ডাস্ট্রিজ থেকে। যেই মুখ সামনে এলো, শেঠির গলা থেকে আওয়াজ চলে গেল। অনন্যার পার্স হাত থেকে ছুটে নিচে পড়ে গেল। মিসেস শেঠির মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। সামনে অন্য কেউ নয়, ঠিক সেই গৌতম বসেছিল যাকে তারা সকালে ধাক্কা মেরে ঘর থেকে বের করেছে। ফারাক শুধু এটুকু যে এখন সে ফাটা শার্টে নয়, লাখ টাকার ইটালিয়ান স্যুটে। তার কবজিতে রোলেক্সের ঘড়ি ঝকঝক করছিল এবং চোখে এমন একটা ঝিলিক ছিল যা তাদের সহ্য করা সম্ভব ছিল না। তুমি? অনন্যা চিৎকার করল, তার গলা কাঁপছিল। তুমি এখানে কি করছো? পরিষ্কারকর্মীর চাকরি পেয়ে গেছো এখানে? বেরো এখান থেকে, যাতে আসল ওবেরয় আসতে পারে। গৌতম তার চেয়ারে পিছনে হেলান দিয়ে একটা হালকা ব্যঙ্গাত্মক হাসি দিল। ওয়েলকাম মিসেস অনন্যা ওবেরয়। মিস্টার শেঠি ঘমে ভিজে গেলেন। কি বকছ এসব? সুরেশ, সিকিউরিটি ডাকো। এই লোকটা এখানে কিভাবে ঢুকল? সুরেশ এগিয়ে এলো, কিন্তু সে গৌতমের নয়, শেঠির সামনে কঠোর গলায় বলল, ভদ্রতা রাখুন মিস্টার শেঠি। আপনি ভারতের সবচেয়ে বড় শিল্পপতি মিস্টার গৌতম ওবেরয়ের সামনে দাঁড়িয়ে আছেন। নিস্তব্ধতা, এমন এক নিস্তব্ধতা যা চিৎকারের থেকেও বেশি বিন ছিল। অনন্যার মনে গত কয়েক সপ্তাহের রিল চলতে লাগল। পোছা দেওয়া গৌতম, টয়লেট পরিষ্কার করা গৌতম, চড় খাওয়া গৌতম এবং এখন সামনে বসা এই কোটিপতি গৌতম। না, এটা মিথ্যে। অনন্যা বোবা হয়ে গেল। তুমি তো 15,000 টাকার ক্লার্ক ছিলে। গৌতম তার চেয়ার থেকে উঠল। উচ্চতা এবং ব্যক্তিত্ব এখন ঘরে ছড়িয়ে পড়ছিল।
আমি সেই গৌতমী অনন্যা। গৌতমের গলা শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা ছিল। আমি সেই যার সাথে তুমি বিয়ে করেছ। আমি সেই যে তোমার নোংরা স্যান্ডেল পরিষ্কার করেছে। আমি সেই যাকে তুমি জন্তুর থেকেও খারাপ মনে করেছ। আমি গৌতম ওবেরয়। আমি আমার পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি এমন এক স্ত্রী চেয়েছিলাম যে আমার টাকার জন্য নয়, আমাকে ভালোবাসবে। কিন্তু দুঃখের বিষয়, তুমি তো মানবতারই সওদা করে ফেলেছ। মিস্টার শেঠির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি দৌড়ে গৌতমের কাছে গিয়ে তার পায়ে পড়ার চেষ্টা করলেন। জামাইজি, বাবা, আমাদের ক্ষমা করো, আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আমরা জানতাম না যে তুমি। গৌতম পিছিয়ে গিয়ে তাকে থামালেন। ডোন্ট টাচ মি মিস্টার শেঠি। যখন আমি গরিব গৌতম ছিলাম তখন আপনি আমাকে লাথি মেরেছেন। এখন যখন আমি ধনী গৌতম তখন আমার পা ধরছেন। আপনার সম্মান মানুষের জন্য নয়, তার ব্যাংক ব্যালেন্সের জন্য। অনন্যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে এগিয়ে এলো। গৌতম, প্লিজ আমার কথা শোনো, আমি অজ্ঞ ছিলাম। আমি বদলে যাব, আমি তোমার স্ত্রী, আমাদের সম্পর্ক আছে। গৌতম জোরে হাসল, এমন হাসি যা অনন্যাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল। স্ত্রী? সম্পর্ক? অনন্যা, তুমি আমাকে স্বামী নয়, বাধা মজুর মনে করেছিলে। মনে আছে কাল রাতে তুমি আমাকে তোমার বন্ধুর জুতো পরিষ্কার করিয়েছিলে? তুমি আমাকে ক্ষুধায় রেখেছিলে, তুমি আমাকে স্টোর রুমে শুইয়েছিলে। একজন স্ত্রী কি তার স্বামীর সাথে এমন করে? গৌতম টেবিল থেকে একটা ফাইল তুলে তাদের দিকে ছুড়ে দিল। এই নাও তোমাদের উপহার। শেঠি কাপা হাতে ফাইল তুললেন। এটা কি? এটা আমার কোম্পানি দ্বারা শেঠি ইন্ডাস্ট্রিজের টেক ওভারের কাগজপত্র। গৌতম বললেন, তোমাদের কোম্পানি এখন আমার, এবং আমার তা চালানোর কোনো ইচ্ছে নেই। আমি তা বন্ধ করে দিচ্ছি। তোমাদের সমস্ত সম্পত্তি, তোমাদের ভিলা, তোমাদের গাড়ি, সব কোম্পানির ঋণ শোধের নিলামে চলে যাবে। না, এমন করো না, শেঠি কাঁদতে লাগলেন। আমরা রাস্তায় চলে আসব। রাস্তায়? গৌতম ভ্রু তুললেন। আরে হ্যাঁ, মনে পড়ল, আজ সকালেই তো আপনি আমাকে বলেছিলেন রাস্তায় ভিক্ষে করতে থাকো। ভাগ্যের চাকা ঘুরে গেছে শ্বশুরজি, এখন রাস্তায় আমি নই, আপনারা হবেন। অনন্যা হাঁটুতে বসে পড়ল, ফুপিয়ে কাঁদতে লাগল। গৌতম, আমাকে ক্ষমা করো, আমি তোমার পা টিপব, আমি ঘরের সমস্ত কাজ করব, কিন্তু প্লিজ আমাদের ধ্বংস করো না। গৌতম তার দিকে ঝুঁকল, তার চোখে কোনো দয়া ছিল না। অনন্যা, যখন তোমার কাছে ক্ষমতা ছিল তুমি তা আমাকে পিষে ফেলার জন্য ব্যবহার করেছ। আজ আমার কাছে ক্ষমতা আছে এবং আমি তা তোমাকে আয়না দেখানোর জন্য ব্যবহার করছি। ক্ষমা ভুলের হয়, গুনাহের নয়, এবং তুমি আমার আত্মসম্মানের হত্যার চেষ্টা করে গুনাহ করেছ। সে তার পকেট থেকে একটা চেকবুক বের করল, একটা চেক সই করে অনন্যার ওপর ছুঁড়ে দিল। চেকটা বাতাসে লহরিয়ে অনন্যার কাছে পড়ল। এটা কি? অনন্যা শিশকিয়ে দেখল, 15,000 টাকা। গৌতম বললেন, তুমি তো বলেছিলে না আমার অকাত 15,000 টাকার? এটা তোমার এই মাসের বেতন, আমার ঘরে পোছা দেওয়া এবং স্যান্ডেল পরিষ্কার করার। রেখে দাও, পরে কাজে লাগবে। এরপর গৌতম সুরেশের দিকে তাকাল। সুরেশ, এই অপরিচিতদের বাইরের রাস্তা দেখাও, এবং হ্যাঁ, গার্ডকে বলো যে ভবিষ্যতে এই মুখগুলো এই ভবনের আশেপাশেও না দেখা যায়। জি স্যার। সুরেশ গার্ডদের ইশারা করল। 4টা ভারী গার্ড ভিতরে এলো। মিস্টার সেঠি চিৎকার করতে লাগলেন এবং অনন্যা শুধু সেই চেকটার দিকে তাকিয়ে রইল যা মেঝেতে পড়েছিল। গার্ডরা তাদের ধরে বাইরে টানতে শুরু করল। যেই তারা দরজা পর্যন্ত পৌঁছাল, গৌতম শেষবার বলল, অনন্যা। অনন্যা আশাভরা চোখে পিছনে ফিরে তাকাল। খোঁজ চালিয়ে যাও। গৌতম হেসে বললেন, হয়তো আরেকজন মিলে যাবে যার কাছে টাকা আছে, কিন্তু মনে রেখো, সম্মান বাজারে পাওয়া যায় না, অর্জন করতে হয়। দরজা বন্ধ হয়ে গেল। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। গৌতম আবার তার চেয়ারে বসল এবং ঘুরে জানালার দিকে হল। নিচে মুম্বাই শহর ছোট ছোট ছিটে মনে হচ্ছিল। সে একটা গভীর নিঃশ্বাস নিল। তাকে তার ভালোবাসা তো মিলল না, কিন্তু সে তার হারানো সম্মান ফিরে পেল। তাকে দুঃখ ছিল, কিন্তু একটা বোঝাও নেমে গেল। সে তার ফোন থেকে অনন্যার নম্বর চিরকালের জন্য ডিলিট করে দিল। ওদিকে ওবেরয় টাওয়ার্সের নিচে জলজলে রোদে সেঠি পরিবার রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের কাছে না গাড়ি ছিল, না বাড়ি, এবং না সেই অহংকার যা তাদের এখানে পৌঁছেছে। অনন্যার হাতে ছিল সেই 15,000 টাকার চেক, যা এখন তার একমাত্র সম্পত্তি।
কাল পর্যন্ত যারা গৌতমকে দোরগোড়া থেকে ধাক্কা দিত আজ নিজেরা রাস্তায় দাঁড়িয়ে। ভাগ্য কখনো কারো মজা করায় না, শুধু সময় এলে হিসেব চুকিয়ে দেয়।